আজকে আমরা পড়ব হচ্ছে কোষ, একটি ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক যেখান থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসে জেনারেলি এক্সামে। ওকে, তাহলে লেটস বিগিন উইথ দ্য ফার্স্ট স্লাইড। ফার্স্ট স্লাইডে কী বলছে, এখানে আমরা দেখব ইন্ট্রোডাক্টরি পার্টটা, যে কোষ বলতে বেসিক্যালি আমরা কী বুঝি এবং হচ্ছে সাইটোলজি কী এবং কোষ এই টার্মটা কোথা থেকে এসেছে। ঠিক আছে, তাহলে কোষ কাকে বলে? বেসিক্যালি কোষ হচ্ছে বাই ডেফিনেশন যে স্মলেস্ট এবং বেসিক একটা স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট অফ লাইফ। লাইফ আমরা কাকে বলবো? যে কোনো লিভিং অর্গানিজম হচ্ছে এক্সাম্পল অফ লাইফ। তাহলে যে কোনো জিনিস যেটা ফাংশনাল, যেটা একটা লিভিং অর্গানিজম, তাকে আমরা লাইফ বলছি। লাইফের যে সব থেকে ছোট এবং একটা বেসিক ইউনিট, মানে ছোট এবং খুব সাধারণ একটি ইউনিট, যেটা স্ট্রাকচারাল, যেটার একটি স্ট্রাকচার থাকবে এবং একটা ফাংশন থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে সেল। তাহলে কোষ এমন একটি জিনিস হবে যেটা অতি ক্ষুদ্র একটি জিনিস এবং একটা পার্টিকুলার শেপের এবং একটা পার্টিকুলার ফাংশন করে। হতে পারে বিভিন্ন কোষ বিভিন্ন ধরনের ফাংশন করে, এরকমভাবে ডিফার করে। বিভিন্ন কোষ বিভিন্ন শেপের হয়, এইরকমভাবেও ডিফার করে, কিন্তু সব কিছু মোট কথা যাই হোক না কেন সব থেকে ছোটো সাইজের হবে। তাহলে এইরকম একটা যে আমাদের ইউনিট রয়েছে তাকে আমরা বলবো হচ্ছে কোষ। যেমন আমরা সাপোজ যেমন কোনো একটা বিল্ডিং বানাতে গেলে অনেক কটা ইট জড়ো করি আগে, তারপরে সিমেন্ট দিই, বালি দিই, সেটার একটা কনককশন দিই, দেন তারপর সেটাকে আমরা গ্লু করে, মানে সিমেন্টের যে গ্লুটা সেই গ্লুটা দিয়ে একটার পর একটা জুড়ে জুড়ে একটা ঘর বানাই, তারপর অনেক কটা ঘর বানাই, অনেক কটা ঘর একত্রিতভাবে আমরা যেমন বলি আমাদের টোটাল একটা বিল্ডিং, তাই তো? এইরকমভাবে এক্স্যাক্ট এইভাবেই আমরা একটা ধরো কোষ আছে, সেই কোষটা হচ্ছে একত্রিত হয়ে কতগুলো হচ্ছে কলা গঠন করলো বা টিস্যু গঠন করলো, তাহলে একটা কোষ যখন সিঙ্গেলি আমরা বলবো তখন সেটাকেই আমরা বলবো হচ্ছে কোষ। একটা কোষ একত্রিত একা একা না থেকে যদি অনেক কটা কোষের সমন্বয়ে একটা মাসল তৈরি করে তাকে আমরা বলবো হচ্ছে টিস্যু। তাহলে অনেক কটা টিস্যু আবার একত্রিত হয়ে যখন একটা অর্গান তৈরি, মানে একটা স্ট্রাকচার তৈরি করবে, ফাইনালি একটা যখন শেপ তৈরি করবে, তখন আমরা তাকে বলবো হচ্ছে অর্গান। আর অনেক কটা অর্গান মিলে পুরো টোটাল বডিটা তৈরি হবে। যেমন অনেক কটা ঘর মিলে একটা পুরো বিল্ডিং তৈরি হয়, তেমনি অনেক কটা অর্গান মিলে আমাদের টোটাল বডিটা তৈরি হবে। হতে পারে আমাদের বডি, হতে পারে উদ্ভিদের বডি, হতে পারে কোনো একটা অন্য আদার কোনো অ্যানিম্যালের বডি, বা হতে পারে কোনো ভাইরাসের বডি, হতে পারে ব্যাকটেরিয়ার বডি, যে কারো বডি। মোট কথা প্রত্যেকের বডি, যারা লিভিং থিংস, তাদের প্রত্যেকের বডি তৈরি হয় একটা করে কোষ দিয়ে, মানে মিনিমাল সব থেকে ইউনিটটা হচ্ছে কোষ। এবার তার মাল্টিসেলুলার অর্গানস রয়েছে, ইউনিসেলুলার অর্গান রয়েছে, অর্থাৎ এককোষী বহুকোষী জীব রয়েছে। যারা এককোষী তাদের একটাই মাত্র সেল থাকে, যারা বহুকোষী তাদের বহুমাত্রায় সেল থাকে, দিয়ে একত্রিত হয়ে একটা অর্গান তৈরি হয়, দিয়ে অর্গান অনেক কটা মিলে একটা বডি তৈরি হয়। এটা হচ্ছে বেসিক ব্যাপার। ওকে, এবার ধীরে ধীরে আমরা এককোষী বহুকোষী সব ভাগেই আসবো কোষের। তাহলে কোষ বলতে কি বোঝা গেল? এবার আসছি হচ্ছে সাইটোলজি। সাইটোলজি বলতে আমরা কি বুঝি? দ্য স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সেলস। তাহলে কোষের বিভিন্ন শেপ এবং সেই পার্টিকুলার কোষগুলোর কি কি ফাংশন, সেটা ওরিয়েন্টেড যে স্টাডি করা হয় তাকে আমরা বলবো হচ্ছে সাইটোলজি। সাইটোলজিতে তাহলে আমরা এটা বুঝতে পারি যে একটি কোষ কীরকম দেখতে হয়, বা বিভিন্ন ডিফারেন্ট অর্গানের ডিফারেন্ট কোষ কীরকম দেখতে হয়, অথবা ডিফারেন্ট অর্গানের বেসিসে একটি কোষের কী কী ফাংশন থাকতে পারে। যেমন আমার মাথায় যে সেলটি রয়েছে সেটার যা যা ফাংশন থাকবে, অবশ্যই আমার হার্টেই যে সেল রয়েছে তার সেরকম কোনো ফাংশন থাকবে না। মাথার সেল স্পেসিফিক এবং আমার হার্টের জন্য যে সেলস রয়েছে তারাও স্পেসিফিক। তাদের কাজ কি? ব্লাড পাম্প করা। মাথার সেলের কাজ কি? চিন্তা বা মনন, এইগুলো ডিটারমাইন করা। তাহলে এইরকমভাবে বিভিন্ন অর্গানের ক্ষেত্রে বিভিন্ন আলাদা সেল থাকে এবং তাদের রেসপেক্টিভলি আলাদা আলাদা কাজ থাকে। বোঝা গেল? তাহলে এই সমস্ত কাজ আমরা যে বিজ্ঞানের যে শাখায় পড়ব, সেই শাখাকে আমরা বলবো হচ্ছে সাইটোলজি। বোঝা গেল? এবার আসছি, এই যে আমরা সেল করছি এতবার, এই সেল কথাটি প্রথম কোথা থেকে আসে? তাহলে কি বলছে এখানে দেখো, যে দ্য টার্ম সেল অ্যারাইজেস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড সেলুলা। তাহলে একটি ল্যাটিন ওয়ার্ড ছিল যেটাকে বলা হতো সেলুলা। তো সেলুলা কথাটির থেকে হচ্ছে আসে সেল কথাটি। এখনকার দিনে সেলুলা একটি ল্যাটিন ভাষায় বলা সেল, মানে সেলের একটা ওয়ার্ড, যেটার মানে হচ্ছে একটা স্মল কম্পার্টমেন্ট। তাহলে ল্যাটিন যে বিজ্ঞানীরা ছিলেন তারা যখন প্রথম সেল আবিষ্কার করেন তখন তারা সেলকে একটা নাম দেন। কি নাম দেন? যে একটা ছোট্ট কম্পার্টমেন্ট। একটা ছোট কম্পার্টমেন্ট, এই কথাটাকে ল্যাটিন ভাষায় বলা হয় হচ্ছে সেলুলা। বোঝা গেল? এইবার তারপর থেকে মডার্ন সায়েন্স যত এগিয়েছে, তারপর থেকে ইংরেজ যে বিজ্ঞানীরা তারা হচ্ছে নাম দিয়েছে সেলুলার থেকে সেল।
এখন এটাই ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড একটা ওয়ার্ড, ইন্টারন্যাশনালি যেটাকে অ্যাকসেপ্ট করা হয় যে কোষ বলতে আমরা সেলকে বুঝি ইন ইংলিশ। বোঝা গেল? তাহলে কোষ কথাটি প্রথম কোথা থেকে এসেছিল? একটি ল্যাটিন শব্দ সেলুলা থেকে প্রথম আমরা কোষ কথাটির উৎপত্তি হয়। বোঝা গেল? এবার আসছি নেক্সট স্লাইডে। দেখো একটি কোষ বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? এই যে এক্স্যাক্ট স্ট্রাকচারটা তোমরা দেখছো, এইটা হচ্ছে একটা কোষ মাইক্রোস্কোপের তলায়। মাইক্রোস্কোপের তলায় যদি আমি একটি কোষ রাখি এবং তাকে বিভিন্ন কালার দিয়ে যদি আমি স্টেন করি, তাহলে এক্স্যাক্টলি এইরকম টাইপের দেখতে হয়। ওকে, বোঝা গেল? মানে জেনারেলি আমরা এখানে যেমন ধরো নিউক্লিয়াসটাকে একটা ডিফারেন্ট কালারে স্টেন করেছি, মাইটোকন্ড্রিয়াকে একটা ডিফারেন্ট কালারে স্টেন করেছি, এইরকমভাবে বিভিন্ন ধরনের প্রচুর কিছু রয়েছে। ঠিক আছে? তাহলে যেমন ধরো এই যে এই ব্লু কালারের যে জিনিসটা, এইটা একটা মানে ডিফারেন্ট অর্গান, এই গোল একটা জিনিস, এইটা একটা ডিফারেন্ট অর্গান, এইটা একটা ডিফারেন্ট সেল অর্গানেল, অর্গান না ডিফারেন্ট সেল অর্গানেল, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ডিফারেন্ট সেল অর্গানেল। তাহলে এই পুরো গোল যে ব্যাপারটা, এই গোল ব্যাপারটা হচ্ছে একটি কোষ, যার মধ্যে এইরকম ছোট্ট ছোট্ট ছোট ছোট বহু কিছু নিয়ে একটি কোষ আমার গঠিত হয়। তাহলে এই কোষের বাইরে যেটা থাকে সেটাকে আমরা বলি একটা মেমব্রেন। মানে কোনো একটা, যেমন একটা প্যাকেটের মধ্যে একটা প্লাস্টিকের মানে ক্যারি প্যাকেট, তার মধ্যে যদি আমি জল ভরি তাহলে এক্স্যাক্ট যেরকম দেখতে লাগবে, এটা হচ্ছে তার একটা অ্যানাদার ছবি। ঠিক আছে? তাহলে এই যে বাইরের লেয়ারটা রয়েছে, এইটা হচ্ছে বাইরের আবরণী। বোঝা গেল? এই যে বাইরের লেয়ারটা রয়েছে, এইটা হচ্ছে বাইরের আবরণী। বাইরের আবরণীর ভেতরে এই ছোট্ট ছোট্ট বিভিন্ন সেলুলার অর্গানেলস রয়েছে। সেলুলার অর্গানেল অথবা কোষীয় অঙ্গাণু, মানে কোষের ভেতরে যে ছোট্ট ছোট্ট অঙ্গাণুগুলো থাকে তাকে আমরা বলবো কোষীয় অঙ্গাণু। আজকে আমরা পড়বো সেই সমস্ত কোষীয় অঙ্গাণু এবং তার বাইরের যে লেয়ার এবং একটা কোষ কিভাবে হচ্ছে তৈরি হয়। ঠিক আছে? বোঝা গেল? কামিং টু দ্য নেক্সট স্লাইড, এরকম বেসিক্যালি মাইক্রোস্কোপের তলায় দেখতে লাগে, এক্স্যাক্ট যেরকম দেখতে লাগছে। কামিং টু দ্য নেক্সট স্লাইড, এবার পড়বো হচ্ছে আমরা কিছুটা হিস্ট্রি, যে বেসিক্যালি প্রথম কোষ কবে আবিষ্কার হয়েছিল, কিভাবে আবিষ্কার হয়েছিল, বা হচ্ছে কে আবিষ্কার করেছিলেন, কত সালে ইনভেন্ট করেছিলেন, দ্য হিস্ট্রি অফ সেলস। তাহলে কোষের হিস্ট্রি বলতে আমরা বেসিক্যালি কি বুঝবো? এখান থেকে কোয়েশ্চেন এরকম আসে যে রবার্ট হুক সাপোজ, যেমন একজন বিজ্ঞানীর নাম, ইনি প্রথম কি আবিষ্কার করেছিলেন, বা কোয়েশ্চেন এরকম আসতে পারে যে প্রথম প্রোটোজোয়া কে আবিষ্কার করেছিলেন, প্রথম ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেছিলেন। এইরকমভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন এখান থেকে আসে। মোটামুটি তোমরা ধরে রাখো এই পার্টিকুলার একটা স্লাইড থেকে তোমরা 1 থেকে 2টো কোয়েশ্চেন পেয়েই যাবে। ওকে, তাহলে দেখো প্রথমে আসছি যে 1665-এ, তাহলে বহু বছর আগে কি হয়েছিল, রবার্ট হুক প্রথম কি করেছিল, অবজার্ভ করেছিল সেল। একটি কোষকে প্রথম অবজার্ভ করেছিল কোথা থেকে? একটি ডেড সেল থেকে, একটি মৃত কর্ক গাছ থেকে। ওকে, বোঝা গেল? কর্ক চিনি আমরা, কর্ক কাকে বলে? কর্ক হচ্ছে সেই যে হোমিওপ্যাথি যে শিশিগুলো হয়, তার মাথায় আগেকার দিনে খুব বেশি দেখা যেত হোমিওপ্যাথি শিশির, এখন প্লাস্টিক ক্যাপস হয়, কিন্তু আগেকার দিনে হোমিওপ্যাথি শিশিতে তার মাথায় একটা কর্কের হচ্ছে ক্যাপ লাগানো থাকতো, সেই জিনিসটাকে বেসিক্যালি বলা হয় কর্ক। কর্ক বেসিক্যালি মেড আপ অফ রাবারি সাবস্টান্স। ঠিক আছে? তো তাহলে কর্ক হচ্ছে একটি উদ্ভিদজাত পদার্থ এবং একটি গাছের কোষ। তাহলে প্রথম আমরা যে কোষটি দেখতে পাই, বা প্রথম রবার্ট হুক যে কোষটি দেখতে পান, তিনি সেটা দেখতে পান একটি হচ্ছে কর্ক সেলে, বা একটি ডেড কর্ক সেলে, একটি ডেড কর্ক গাছের গায়ে। কি বলছে যে 1665-এ রবার্ট হুকি প্রথম অবজার্ভ করেছিলেন সেল ইন আ কর্ক ট্রি, সেল কয়েন্ড নেম সেল। তাহলে প্রথম তিনি কর্ক গাছের মধ্যে কর্ক সেলটি পাওয়ার পর তিনি এটা নাম দিয়েছিলেন সেল। হলো। তারপরে আসছে যে 1674, অলমোস্ট 9 ইয়ার্স লেটার, অ্যান্টন ভ্যান লিউয়েনহক দুটো জিনিস আবিষ্কার করেছিলেন। একটা হচ্ছে ডিসকভার করেছিলেন প্রথম প্রোটোজোয়া, আরেকটা হচ্ছে 1683-তে প্রথম ডিসকভার করেছিলেন ব্যাকটেরিয়া। বোঝা গেল? তারপরে চলে আসি 1851 খ্রিস্টাব্দে। 1851 খ্রিস্টাব্দে কী হয়েছিল, রবার্ট ব্রাউন বলে একজন বায়োলজিস্ট কি ইনভেন্ট করেছিলেন, দ্য লাইফ, মানে মোট কথা সেলের যেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, বা সবথেকে মানে ইম্পর্টেন্ট যে কোষীয় অঙ্গাণু, অর্থাৎ নিউক্লিয়াস। তাহলে রবার্ট ব্রাউন 1851 খ্রিস্টাব্দে প্রথম আবিষ্কার করেন হচ্ছে নিউক্লিয়াস, একটি কোষের যেটি লাইফ। বোঝা গেল? তাহলে নিউক্লিয়াস কোথায় আবিষ্কার করেছিলেন, সেটাও আরেকটি উদ্ভিদ কোষের মধ্যেই প্রথম নিউক্লিয়াস আবিষ্কার হয়। তারপরে আমরা চলে আসি স্লেডেন অ্যান্ড শিওয়ানের ঘটনায়। 1858 খ্রিস্টাব্দে স্লেডেন অ্যান্ড শিওয়ান কী করেছিলেন, যে রিকগনাইজড সেলস অ্যাজ দেয়ার বেসিক ইউনিট অফ লাইফ অ্যান্ড প্রপোজ দ্য সেল থিওরি। সেল থিওরি বলে আমাদের একটা কনসেপ্ট রয়েছে, যেটা হচ্ছে তোমার কোষ বিভাজনের থিওরি বা কোষের থিওরি বলে আমরা জানি। মানে যদি একটা
কোষ কাকে বলে বা কোষ সম্পর্কিত বিভিন্ন তথ্য যে থিওরির মধ্যে লেখা হয় তাকে আমরা বলবো সেল থিওরি, ঠিক আছে, সেল ওরিয়েন্টেড থিওরিজ। ওকে, তাহলে এই একটা মানে জেনারেলি আগে কি হতো, ইনভেন্ট হয়েছে, একটা দেখা গেছে, বাস প্রমাণ আছে, কিন্তু কোনো এরকম খাতায় কলমে লেখা কোনো প্রমাণ আমরা জেনারেলি পাইনি। তো স্লেডার অ্যান্ড শেওয়ান কী করলেন, এই যে কোষ ব্যাপারটা, এটা যে একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং একটা ফাংশনাল ইউনিট আমাদের মানে শরীরের বা আমাদের লাইফের মানে লাইফ এক্সিস্টেন্স ইন আর্থের একটা ফাংশনাল ইউনিট, সেই বিষয়ে তথ্যগুলো একটা বইয়ের মধ্যে উনি হচ্ছে লিপিবদ্ধ করলেন। তাহলে এই যে লিপিবদ্ধভাবে যে রূপটা কোষের, সেটাকেই আমরা বলবো সেল থিওরি। তাহলে সেল থিওরি প্রথম কে ইনভেন্ট করেছিলেন? 1858 খ্রিস্টাব্দে স্লেডার অ্যান্ড শেওয়ান। বোঝা গেল? তারপরে চলে আসবো আমরা অলমোস্ট ইয়ার্স লেটার 1815 মানে 1858, এইখানে রুডলফ ভার্চো কী করেছিলেন, যে রিসার্চ অন ক্যান্সার সেলস, তখন মোটামুটি এই একটা দুটো করে ক্যান্সার কেসেস ওয়াজ মানে ভিজিবলি দেখা যাচ্ছিল আমাদের জেনারেশনের মধ্যে, ক্যান্সার দেখা যাচ্ছে, মোট কথা ক্যান্সার হ্যাভ কেম। তো তখন কি হয়েছে, রুডলফ ভার্চো কী করেছিলেন, রিসার্চ অন ক্যান্সার সেলস অ্যান্ড কনক্লুডেড দ্যাট সেই যে থিওরিগুলো ওনার, সেটা উনি হচ্ছে একটা বইয়ের মধ্যে হচ্ছে লিখেছিলেন, সেটার নাম কি, ওমনিস সেলুলা অ্যান্ড সেলুলা। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে বইটির নাম, যেখানে হচ্ছে সেলস কেম ফ্রম প্রি এক্সিস্টিং সেলসকে, এই কথাটাকে উনি প্রমাণ করেছেন, যে বইটা পড়লে আমরা বুঝতে পারবো যে সেল বেসিক্যালি প্রি এক্সিস্টিং কোনো জিনিস থেকে হচ্ছে ডিরাইভড হয়েছে, মানে প্রাইমারিভাবে কোনো কিছু ছিল, সেখান থেকে আমরা প্রথম যে কোষটাকে আমরা দেখতে পাই সেটা এসেছে। তাহলে এই পার্টিকুলার কথাটা কোন বইতে লেখা আছে? ওমনিস সেলুলা অ্যান্ড সেলুলা। এবং এই বইটি কে লিখেছে? রুডলফ ভার্চো। এবং কত সালে লিখেছে? 1858-এ। বোঝা গেল? এবার আসবো হচ্ছে আমরা সেল থিওরিতে। সেল থিওরিতে কি বলছে? আচ্ছা, আরও কিছু বিজ্ঞানী রয়েছে যারা হচ্ছে, যেমন পার্কিনজি বলে একজন বিজ্ঞানী রয়েছে। পার্কিনজি কী করেছে, এটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও। পার্কিনজি 1839-এ, ইন দ্য ইয়ার অফ 1839, পার্কিনজি ইনভেন্টেড অ্যান্ড কয়েন্ড দ্য টার্ম প্রোটোপ্লাজম। নাও হোয়াট ইজ প্রোটোপ্লাজম? প্রোটোপ্লাজম ব্যাপারটা তোমাদেরকে আমি একটু পরে বুঝিয়ে দেবো, যে প্রোটোপ্লাজম কাকে বলে, সাইটোপ্লাজম কাকে বলে, বা নিউক্লিওপ্লাজম কাকে বলে, বলবো। এখন আপাতত ফর নোটস তোমরা লিখে রাখো যে পার্কিনজি 1839 খ্রিস্টাব্দে প্রোটোপ্লাজম কথাটি প্রথম ইনভেন্ট করেছিলেন। ওকে, প্রোটোপ্লাজম ইনভেন্ট করেছিলেন। কামিং টু সেল থিওরি। সেল থিওরি বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? সেল থিওরির মধ্যে তিনটে কথা লেখা আছে। তিনটে কথা, মেইন ফান্ডামেন্টাল ইউনিট কি? সেটা হচ্ছে যে অল দ্য লিভিং থিংস আর মেড আপ অফ সেলস। যে কোনো জীবন্ত জিনিস যা আমরা দেখতে পাই চারপাশে, যেমন আমরা এনিথিং দ্যাট ইজ লিভিং, মোট কথা যেটা হচ্ছে বেঁচে আছে বা জীবনের অস্তিত্ব রয়েছে তার মধ্যে, সেটা হচ্ছে কোষ দ্বারা গঠিত। ওকে, বোঝা গেল? কোষ ছাড়া আর কোনো কিছু দিয়ে না, শুধুমাত্র কোষ দিয়েই তারা হচ্ছে গঠিত। সেকেন্ড পয়েন্ট কি? সেলস আর দ্য বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ অল দ্য লিভিং অর্গানিজমস। তাহলে সেল হলো একদম বেসিক এবং ফান্ডামেন্টাল ইউনিট অফ যা সমস্ত জীবন্ত যা যা হচ্ছে জীব রয়েছে তাদের বেসিক এবং স্ট্রাকচারাল ইউনিট হলো কোষ। তৃতীয় পয়েন্ট কি লেখা আছে? যে অল দ্য সেলস কাম ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। এইটা একটু আগে আমি বললাম, রুডলফ ভার্চো এটা হচ্ছে বলেছিল যে অল দ্য সেলস কেম ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। প্রত্যেকটা কোষ হচ্ছে প্রি এক্সিস্টিংভাবে কোথাও একটা এক্সিস্ট করতো, সেখান থেকে হচ্ছে ফাইনালি আমাদের এখানে এসেছে। বোঝা গেল? আচ্ছা, আরেকটা এক্সেপশন রয়েছে এই সেল থিওরির। ভাইরাস বলে একটি হচ্ছে কোষীয় প্রাণী দেখা যায়, যেই প্রাণীটি মানে বেসিক্যালি ভাইরাসকে বলা হয় লিভিং এবং নন লিভিংয়ের মধ্যবর্তী জীব। তো সেই পার্টিকুলার ভাইরাসটি মানে সমস্ত ভাইরাস বেসিক্যালি সেল থিওরিকে এন্টারটেন করে চলে না, মানে সেল থিওরি মেনে চলে না। এটা এই স্লাইডটায় কনক্লুডেড নেই, এটা তোমরা নোট ডাউন করে রাখো যে সেল থিওরির এক্সেপশন হচ্ছে ভাইরাস। মানে ভাইরাস কখনোই এই যে তিনটে পয়েন্ট আমি বললাম এক্ষুনি, যে সেল অল দ্য লিভিং থিংস আর উইল বি মেড আপ অফ সেলস অ্যান্ড স্ট্রাকচারাল একটা ইউনিট থাকবে এবং প্রি এক্সিস্টিং কোনো সেল থেকেই আসবে, এই পুরো তিনটে বিষয়ই ভাইরাস হচ্ছে মেনে চলে না। মানে ভাইরাস একটা সম্পূর্ণ অন্য ধরনের একটা জিনিস, যেটা কিন্তু নিজে একটা কোষ দিয়ে তৈরি, কিন্তু তারপরেও ও কোষের যে থিওরি বেসিক্স সেটাকে মেনে চলে না। তাহলে ভাইরাস হলো সেল থিওরির এক্সেপশন। প্রশ্ন এভাবে আসবে যে এমন একটি জিনিসের উদাহরণ দাও যা হচ্ছে সেল থিওরি মেনে চলে না, বা এমন একটি প্রাণীর উদাহরণ দাও যা সেল থিওরি মেনে চলে না। তো তাহলে তার অ্যান্সার হবে হচ্ছে ভাইরাস। বোঝা গেল? এবার আসবো হচ্ছে আমরা নেক্সট স্লাইডে।
নেক্সট স্লাইডে দেখো কি বলছে, যে টাইপস অফ সেলস, মানে কী ধরনের সেলস হয়, কত ধরনের হয়, তার ডিভিশনসগুলো কী। যেমন আমরা টাইপ অফ সেলসে কী জানি, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক হয়, কিন্তু সেগুলো মানে টাইপের উপর ডিপেন্ড করে। এইবার আমরা এখানে ডিফারেন্সিয়েটটা কিসের উপর বেস করে দেখব, যে ক্লাসিফিকেশনটা হবে এখানে বেসড অন নাম্বারস। তাহলে অন দ্য বেসিস অফ নাম্বারস সেলস আর ক্লাসিফাইড ইন্টু দুটো গ্রুপ, মানে একটা অর্গানিজমের মধ্যে কতগুলো সেল আছে বা কতগুলো কোষ আছে তার উপর ডিপেন্ড করে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আর কোনো একটা পার্টিকুলার অর্গানিজম, সাপোজ হিউম্যান বিং, সেই অর্গানিজমটা কী ধরনের কোষ দ্বারা গঠিত, সে হতে পারে একটা, মানে তার সম্পূর্ণ যে কোষটা, সেটস অফ সেলসটা, সেই টোটাল সেটটা কী প্রকৃতির তার উপর ডিপেন্ড করেও আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইউক্যারিওটিক আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক। বোঝা গেল? তাহলে এখন ফার্স্টে আসবো হচ্ছে আমরা যে নাম্বার অফ সেলস, কার কতগুলো সেল আছে, মানে সমস্ত জীবজগতে, যেমন ধরো জীবজগতের মধ্যে কারা পড়ছে, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, উদ্ভিদ আছে, আমরা আছি, বিভিন্ন আরও ছোট ছোট পোকা মাকড় বা কুকুর বিড়াল, এরা প্রত্যেকে রয়েছে। তাহলে প্রত্যেকে, ছোট প্রাণী, বড় প্রাণী, মাঝারি সাইজের প্রাণী এবং অত্যন্ত বড় প্রাণী প্রত্যেকে রয়েছে। তাহলে প্রত্যেকে কে কটা সেল দ্বারা গঠিত তার উপর ডিপেন্ড করে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইউনিসেলুলার আর একটা হচ্ছে মাল্টিসেলুলার। ইউনিসেলুলার কারা হবে, বিভিন্ন ভাইরাস ইটিসি, অ্যামিবা, প্যারামেশিয়াম, ইকোলাই, ব্যাকটেরিয়াস, কিছু ব্যাকটেরিয়াস, এরা হবে হচ্ছে ইউনিসেলুলার, অর্থাৎ এরা একটি মাত্র কোষ দ্বারা গঠিত। বাকি একের অধিক কোষ দিয়ে যারা গঠিত তাদের প্রত্যেককে আমরা বলবো হচ্ছে মাল্টি সেলুলার। ইউনি অর্থাৎ ওয়ান সেল, ইউনিসেলুলার মানে ওয়ান সেল দ্বারা গঠিত অর্গানিজম, মাল্টিসেলুলার মানে মাল্টিপল সেল দ্বারা গঠিত অর্গানিজম। বোঝা গেল? তাহলে এবার আসি পয়েন্টগুলো। দেখো এখানে একটা ভ্যান ডায়াগ্রাম তোমাদেরকে শো করা হয়েছে। ভ্যান ডায়াগ্রামটার মধ্যে কি বলা হয়েছে, যে ইউনিসেলুলার এবং হচ্ছে মাল্টিসেলুলার। নাম্বার 1 পয়েন্টে কি বলছে, যে মেড আপ অফ অনলি ওয়ান সেল, একটাই মাত্র কোষ দ্বারা গঠিত হয়, এবং এরা যেহেতু একটাই মাত্র কোষ দ্বারা গঠিত হয় তার জন্য অনেক সময় আমরা এদেরকে খালি চোখে দেখতে পাই না। বোঝা গেল? যত বেশি কোষ দ্বারা গঠিত হয় তত আমাদের ভিজিবিলিটি বাড়ে, মানে তত বেশি আমরা চোখে দেখতে পাই। বোঝা গেল? একটাই সেল দ্বারা যেমন গঠিত অ্যামিবা, ওকে, অ্যামিবার দেখো এখানে যেমন ছবিটা দেওয়া রয়েছে, এটা একটা অ্যামিবার ছবি দেওয়া রয়েছে, এর কোনো প্রপার শেপ হয় না, একটাই কোষ দ্বারা গঠিত হয়, ভেতরে কোনো অঙ্গাণু থাকে না, কিছুই থাকে না, সেই পয়েন্টগুলো আমরা পরে পড়ছি। দেখো প্রথম পয়েন্ট তাহলে কি বলছে, মেড আপ অফ অনলি ওয়ান সেল, এটা হচ্ছে ফার্স্ট ফিচার। তাহলে ইউনি অর্থাৎ ওয়ান, ইউনিকে আমরা বলবো হচ্ছে ইউনি অর্থাৎ ওয়ান, সেলুলার মানে সেল, আর অর্গানিজম মানে কোনো একটি প্রাণী। বোঝা গেল? আর মাল্টি মানে মেনি, মানে অনেক, অনেক কটা সেল দ্বারা গঠিত অর্গানিজম। তাহলে মাল্টি সেলুলারের ক্ষেত্রে সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট কি বলছে, মেড আপ অফ মেনি সেলস, যেমন হচ্ছে হিউম্যান বিইং হচ্ছে এটার একটা এক্সাম্পল। বোঝা গেল? তাহলে অনেক কটা কোষ দিয়ে আমরা গঠিত, যেমন আমাদের ব্রেন সেলস রয়েছে, হার্ট সেলস রয়েছে, ডিফারেন্সিয়েট মানে ডিফারেন্ট এরকম কোষ দ্বারা আমরা গঠিত, অনেক কটা কোষের সমন্বয়ে আমরা গঠিত। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই ভ্যান ডায়াগ্রাম ব্যাপারটা কি তোমাদের বলে দিই। এই যে দেখছো এই পার্টটুকুনি হচ্ছে ডিসসিমিলারিটিস। এই দুটো সার্কেল যে রয়েছে, এই একটা এই একটা সার্কেল যেটা ইউনিসেলুলার, হ্যাঁ এই একটা সার্কেল যেটা ইউনিসেলুলার, আর এইটার একটা সার্কেল মাল্টিসেলুলার, তাই তো? তাহলে যে পয়েন্টে এসে দুটো সার্কেল কমন যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই যে কমন এরিয়াটা, এইটা হচ্ছে সিমিলারিটিস, আর এই যে আনকমন যে এরিয়া দুটো রয়েছে সেই দুটো হচ্ছে ডিসিমিলারিটিস। একটা ভ্যান ডায়াগ্রাম এভাবেই ড্র করা হয় এবং বিভিন্ন সায়েন্টিফিক এক্সপ্লেনেশন ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে দেওয়া হয়। অর্থাৎ নাম্বার 1 পয়েন্ট, যে পয়েন্টে ইউনিসেলুলার মাল্টিসেলুলারের থেকে ডিফারেন্ট, সেটা হচ্ছে ইউনিসেলুলার একটাই মাত্র কোষ দ্বারা গঠিত হবে এবং মাল্টিসেলুলার মেনি কোষ দ্বারা গঠিত হবে। সেকেন্ড পয়েন্ট কি বলছে, যে নিড আ মাইক্রোস্কোপ টু সি, বললাম যেটা আমরা খালি চোখে জেনারেলি দেখতে পাই না, তার জন্য আমাদের মাইক্রোস্কোপ দরকার হয় ইউনিসেলুলার অর্গানিজমকে ডিটেক্ট করার জন্য। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট এখানে ডিসিমিলারিটিসে কি বলছে, যে ইচ সেল হ্যাজ এ স্পেশালাইজড জব অর ফাংশন, প্রত্যেকটা কোষের নিজস্ব একটা ফাংশন থাকবে যেটা ইউনিক অর্থাৎ যেটা একে অপরের থেকে আলাদা। যেমন আমার হার্টের যে সেলটা রয়েছে, সেই হার্টের সেলটা কিন্তু কখনোই ব্রেনের সেলের মতন কাজ করবে না, তাহলে ব্রেনের সেল হার্টের সেল থেকে টোটালি ডিস্টিংক্ট, মানে টোটালি আলাদা। বোঝা গেল? আচ্ছা, এখানে সেকেন্ড পয়েন্টে আমি দেখবো যে নিড আ মাইক্রোস্কোপ টু সি। আচ্ছা, থার্ড পয়েন্ট এখানে কি বলছে, যে পারফর্মস অল লাইফ ফাংশন ইন ওয়ান সেল। এই যে একটা স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে, এই একটা স্ট্রাকচারের মধ্যেই
সমগ্র সেই অর্গানিজমটার যা যা ফাংশন হতে পারে, সাপোজ খাদ্য উৎপাদন করা, রেচন পদার্থ ত্যাগ করা বা রিপ্রোডাকশন করা, সমস্ত ফাংশন এই একটা সেলের মধ্যেই হ্যাপোজার্টলি হবে, মানে বিভিন্ন ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট হবে, কিন্তু একটা কোষের মধ্যেই হবে। বোঝা গেল সমস্ত ফাংশন, মানে কোনো ওয়াল নেই বা কোনো ডিফারেন্ট কাজ করতে পারে এরকম ব্যাপার নেই, মানে স্পেশালাইজেশন নেই। যেমন আমার হার্টের সেলটা ব্লাড পাম্পই করে, যেমন আমার মাথার সেল যেটা রয়েছে সেটা যেমন বুদ্ধি এবং মননের কাজটা করে, এরকম এদের কোনো ডিফারেন্ট ডিপার্টমেন্ট নেই যে তারা আলাদাভাবে কাজ করবে। এই পুরো একটাই কোষ হচ্ছে রিপ্রোডাকশনেও কাজ করছে, একটাই গোটা কোষ সে হচ্ছে খাদ্য বিপাকেও সাহায্য করছে, একটাই কোষ সে রেচনেও সাহায্য করছে, এইরকমভাবে। বোঝা গেল? ফোর্থ পয়েন্টে কী দেখবো, সেটা হচ্ছে শর্টার লাইফ স্প্যান। এরা খুব কম দিন বাঁচে, মানে কম খুন বাঁচে। কোনো সময় এরকমও হতে পারে কোনো একটা ধরো অ্যামিবা, তারা হয়তো 1 মিনিট বাঁচে বা 2 মিনিট বাঁচে, এইরকম তাদের লাইফ স্প্যান। কিন্তু এইটা কিন্তু মাল্টিসেলুলারদের ক্ষেত্রে দেখা যায় না। মাল্টিসেলুলারদের ক্ষেত্রে কি থাকে, লঙ্গার লাইফ স্প্যান, মানে অনেকটা বড় লাইফ স্প্যান হয়। ওকে, যেমন একটা হাতি অনেক দিন বেঁচে থাকে, মানুষ অনেক দিন বেঁচে থাকে। আমাদের লাইফ এক্সপেক্টেন্সি কীরকম, যেমন 60 ইয়ার্স, তারপরে হাতি যেমন হচ্ছে আরও বেশি, হাতি অনেক দিন বেঁচে থাকে, তেমনি এরকমভাবে বিভিন্ন হচ্ছে লাইফ স্প্যান মানুষের বা যারা মাল্টিসেলুলার অর্গানিজমস তাদের ক্ষেত্রে ভ্যারি করে যায়। ঠিক আছে, তারপরের পয়েন্টে কী আসে, যে সিম্পল স্ট্রাকচার। ও যারা হচ্ছে ইউনিসেলুলার হয়, একটাই মাত্র কোষ দ্বারা গঠিত হয়, তাদের মধ্যে কোষের যে বিভাজন বা কোষের যে কমপ্লেক্সিটি, কোষীয় অঙ্গাণুর যে কমপ্লেক্সিটি, সেই ব্যাপারটা দেখা যায় না। এখানে কি বলছে, মাল্টিসেলুলার যে অর্গানিজমস রয়েছে তাদের অত্যন্ত কমপ্লেক্স বা কঠিন জটিল একটা স্ট্রাকচার দেখা যায়। এবার আসবো আমরা এক্সাম্পলে, যেটা হচ্ছে অনলি ইম্পর্টেন্ট পার্ট ফ্রম দিস পয়েন্ট, যে হচ্ছে কারা ইউনিসেলুলার অর্গানিজমস বা কারাই বা মাল্টিসেলুলার অর্গানিজম। তোমাকে এখানে 4টে অপশন দিয়ে দেবে, তার মধ্যে তোমাকে বলতে হবে যে এককোষী প্রাণী কারা এবং বহুকোষী প্রাণী কারা। ইউনিসেলুলার বলতে এককোষী, আর মাল্টিসেলুলার বলতে বহুকোষী। এককোষী এবং মাল্টিসেলুলার বলতে আমরা জানবো হচ্ছে বহুকোষী। বোঝা গেল? তাহলে এককোষী প্রাণীর উদাহরণ হচ্ছে অ্যামিবা, প্যারামিশিয়াম এবং হচ্ছে ইকোলাই। বোঝা গেল? আর এদিকে বহুকোষীর এক্সাম্পল হচ্ছে নর্মাল এক্সাম্পল হিউম্যান বিংস, যাদেরকে মোট কথা আমরা খালি চোখে দেখতে পাই তারা প্রত্যেকেই বহুকোষী, আর যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না তারা প্রত্যেকে এককোষী। বোঝা গেল? এটা হচ্ছে বেসিক ব্যাপার টু আন্ডারস্ট্যান্ড যে কারা এককোষী কারা বহুকোষী। ইনসেক্ট রয়েছে, বিভিন্ন পোকামাকড় রয়েছে, প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদ রয়েছে, আর হিউম্যান বিংস রয়েছে, এবং আদার অলসো যে সমস্ত প্রাণী হয় তারাও প্রত্যেকেই হচ্ছে বহুকোষী। বোঝা গেল? এবার আসবো হচ্ছে আমরা নেক্সট স্লাইডে কি বলতে চাইছে, যে ইউক্যারিওটস ভার্সাস প্রোক্যারিওটস। আচ্ছা, কারাই বা ইউক্যারিওট বা কারাই বা প্রোক্যারিওটস, আমরা কোষের প্রকৃতির উপর ডিপেন্ড করে, মানে কি ধরনের কোষ তার উপর ডিপেন্ড করে দুটো ভাগে কোষকে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। বোঝা গেল? ইংলিশে আসলে আমরা বলবো হচ্ছে ইউক্যারিওটস অ্যান্ড প্রোক্যারিওটস, আর বাংলায় যদি আসে তাহলে এই সেম টার্মিনোলজি দিয়েই আসবে, যে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক। বোঝা গেল? আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি বলছে দেখবো আবার আমরা হচ্ছে ইউক্যারিওটিক কোষ কাকে বলে বা প্রোক্যারিওটিক কোষই বা কাকে বলে। বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখো এখানে ইউক্যারিওটস ভার্সাস প্রোক্যারিওটসের মধ্যে কি বলতে চেয়েছে, যে ইউক্যারিওটস হলো এমন অর্গানিজমস যাদের একটা নিউক্লিয়াস থাকে এবং মেমব্রেন বাউন্ড অর্গানেলস দেখা যায়। প্রথম পয়েন্টের কি, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি হবে, অর্গানিজমস দ্যাট ল্যাক নিউক্লিয়াস, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এবং মেমব্রেন বাউন্ড অর্গানেলস, মানে দুটোর একটাও থাকে না। যারা প্রোক্যারিওট হয় তাদের, প্রোক্যারিওট বলতে আমরা বুঝবো বেসিক্যালি প্রিমিটিভ যারা, মানে বহু আগে থেকে যারা এক্সিস্ট করছে, মানে মানুষ হওয়ার, উদ্ভিদ হওয়ার। পৃথিবীতে আমরা জানি পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে, বিগ ব্যাং থিওরির কারণে। তো বিগ ব্যাং থিওরি হওয়ার পর প্রাইমারিভাবে যে সমস্ত মানে প্রথম অ্যানিম্যাল দেখতে পাওয়া গেছিলো তাদের মধ্যে হচ্ছে দেখা যায় প্রোক্যারিওট প্রকৃতির হচ্ছে কোষ। আর ধীরে ধীরে মডার্ন হয়েছে অনেক ব্যাপারটা, তো তাদের মধ্যে মডার্ন অর্গানিজমস যারা রয়েছে তাদের মধ্যে দেখা যায় ইউক্যারিওটিক প্রকৃতির কোষ। বোঝা গেল? প্রো মানে আদি, আর ইউ মানে রিসেন্ট ঘটনা, মানে রিসেন্ট যে কোষগুলো তারা। তাহলে আদি কোষের ক্ষেত্রে আমরা কি দেখব, বা আদ্যা কোষের ক্ষেত্রে আমরা বেসিক্যালি কি দেখব, যে অর্গানিজম যার নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়াসবিহীন একটি কোষ, এবং অন্যান্য যে কোষীয় অঙ্গাণু থাকে, একটু আগে তোমাদের যে ছবিটা দেখালাম, যে কোষের বিভিন্ন অঙ্গাণু থাকে কোষের ভেতরে, তাহলে সেই অঙ্গাণুগুলোও থাকবে না এবং নিউক্লিয়াসও থাকবে না। তাহলে নিউক্লিয়াস এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণুবিহীন যে কোষ হয় তাকে আমরা বলবো হচ্ছে প্রোক্যারিওটিক কোষ বা আদ্য কোষ।
বা এবার আসছে হচ্ছে আমরা ইউক্যারিওটিকে, এমন অর্গানিজম যাদের মধ্যে নিউক্লিয়াসও থাকবে এবং বিভিন্ন মেমব্রেন বাউন্ড অর্গানেলি। মেমব্রেন বাউন্ড বলতে একটা মেমব্রেনের মধ্যে এরকম যে অর্গানেলগুলো বা অঙ্গাণুগুলো, তাদেরকে আমরা এইরকম অঙ্গাণু যাদের মধ্যে দেখা যায় যে একটা মেমব্রেন আবরণের মধ্যে, আবরণী পর্দার মধ্যে, মেমব্রেন অর্থাৎ আবরণী পর্দা, একটা আবরণী পর্দার মধ্যে আটকে আটকে এরকম বিভিন্ন অঙ্গাণু একটি কোষের মধ্যে যখন অবস্থিত হতে দেখা যায়, তখন তাকে আমরা বলবো হচ্ছে ইউক্যারিওটিক কোষ, এবং যে কোষের নিউক্লিয়াস থাকবে। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট আসছে, এটাও অ্যানাদার সুপার ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ডিএনএ ইজ ফাউন্ড ইন নিউক্লিয়াস। ইউক্যারিওটিক যে কোষগুলো রয়েছে তাদের মধ্যে আমরা কি দেখতে পাবো, তাদের মধ্যে ডিএনএ থাকবে। ডিএনএ, আর প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে কি হবে, ডিএনএ ইজ ফাউন্ড ইন পার্ট অফ দ্য সেল কল্ড নিউক্লিওয়েড। এবার পরীক্ষায় কোশ্চেন আসে যে নিউক্লিওয়েড কাদের দেখতে পাওয়া যায়। বোঝা গেল? এবার তুমি ভাবি নিউক্লিওয়েড কি, তাহলে নিউক্লিয়াস যখন প্রিমিটিভ স্টেজে ছিল, অর্থাৎ প্রাথমিক যে নিউক্লিয়াস ছিল, যেটার প্রপার কোনো স্ট্রাকচার ছিল না, প্রপার কোনো গঠন ছিল না, র্যান্ডাম একটাভাবে ছড়িয়ে ছিল একটাই কোষের মধ্যে, তাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওয়েড। যদি এক কথায় জানতে চাও নিউক্লিওয়েড আমরা কাকে বলি, তাকে তাহলে বলবো যে পুয়ারলি বিল্ট যে নিউক্লিয়াস, মানে খুব বাজেভাবে তৈরি হওয়া যে নিউক্লিয়াস, মানে বাজেভাবে মানে প্রপার স্ট্রাকচারবিহীন, কোনো মানে একটা ছেঁড়া বেড়া স্ট্রাকচার, মানে কোনো প্রপার দিক নেই, মানে কোনো কিছু ইয়ে নেই, জাস্ট র্যান্ডাম একটা স্ট্রাকচার ওয়ালা যে নিউক্লিয়াস, তাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওয়েড। তাহলে আমরা কি দেখব, আদ্য প্রাণী যারা ছিল, মানে আদ্য কোষ অর্থাৎ প্রোক্যারিওটিক সেল যাদের থাকে, তাদের মধ্যে দেখা যায় ডিএনএ, যে আমাদের জেনেটিক মেটেরিয়ালকে আমরা বলবো হচ্ছে ডিএনএ আরএনএ, এগুলোকে আমরা বলি হচ্ছে জেনেটিক মেটেরিয়ালস, অর্থাৎ আমাদের জিনের যে বা আমাদের ক্যারেক্টারিস্টিক্স যারা হচ্ছে বহন করে নিয়ে যায় পরবর্তী জেনারেশনে। তাহলে ডিএনএ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা কোষের মধ্যে ডিএনএ থাকতেই হয়, তাহলে ডিএনএ একটা ম্যান্ডেটরি জিনিস। তাহলে এখনকার দিনে মডার্ন যারা অর্গানিজমস রয়েছে তাদের মধ্যে ডিএনএ আমরা কোথায় দেখতে পাই, নিউক্লিয়াসের ভেতরে। কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ। বোঝা গেল? আর প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে কি হবে, কোষ থাকবে একটা, কোষের মধ্যে থাকবে নিউক্লিওয়েড বলে একটা রিজিয়ন বা একটা জায়গা, তার মধ্যে থাকবে হচ্ছে নিউক্লিয়াস। বোঝা গেল? will be larger, sorry all the sorry হ্যাঁ, all the eukaryotic cells হবে হচ্ছে larger than prokaryotic cells। বোঝা গেল? আর all the prokaryotic cell will be smaller than eukaryotic cells। বোঝা গেল? তাহলে বেসিক্যালি ইউক্যারিওটিক সেল সাইজে বড় হয় এবং প্রোক্যারিওটিক সেল সাইজে ছোট হয়। ওকে, আচ্ছা, তারপরের পয়েন্ট কি আসছে, যে ফোর্থ পয়েন্টে সিঙ্গেল অর মাল্টি সেলড। তাহলে ইউক্যারিওটিক জেনারেলি এককোষীয় হতে পারে এবং বহুকোষীয় হতে পারে, ইউক্যারিওটিক যা যা কোষ হয়। প্রোক্যারিওটিক সেলদের ক্ষেত্রে কি হবে, সিঙ্গেল সেলড হবে, অনলি এককোষীরাই প্রোক্যারিওটস হয়। তাহলে অল দ্য এককোষী প্রাণী বা অল দ্য ইউনিসেলুলার যারা রয়েছে তারা কিন্তু প্রোক্যারিওটস। বোঝা গেল? এটা মাথায় রাখবে। কিন্তু অল যারা ইউক্যারিওট তারা এককোষীয় হতে পারে এবং বহুকোষীয় হতে পারে, তাহলে তাদের মধ্যে যা যা কিছু কিছু এককোষী রয়েছে তারা হবে হচ্ছে ইউক্যারিওট, অথবা তারা প্রোক্যারিওটিকও হতে পারে, এবং মাল্টি সেলুলাররা সবাই হবে হচ্ছে ইউক্যারিওটিক। বোঝা গেল? তাহলে এই ফোর্থ পয়েন্টের মিনিংটা এটাই দাঁড়ালো যে হচ্ছে মাল্টি সেলুলার যদি কোনো কোষ হয় তাহলে সে হবে ইউক্যারিওটিক, যদি সিঙ্গেল সেলুলার কোনো মানে অর্গানিজম হয় তাহলে সে হতে পারে ইউক্যারিওটিক বা হতে পারে প্রোক্যারিওটিক। বোঝা গেল? এবার আসি হচ্ছে ফিফথ পয়েন্টে। ফিফথ পয়েন্টে কি বলছে, যে কোন কোন কিংডমের মধ্যে আমরা ইউক্যারিওটিকদের দেখতে পাই, আর কোন কোন কিংডমের মধ্যে মানে প্রাণীরাজ্যের মধ্যে আমরা হচ্ছে প্রোক্যারিওটিক দেখতে পাই। তাহলে অ্যানিমালস, প্ল্যান্ট, ফাঙ্গি এবং প্রোটিস্টা এরা হচ্ছে জেনারেলি ইউক্যারিওটিক প্রকৃতির হয়, এবং ব্যাকটেরিয়া এবং আর্কিয়ারা হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির হয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে কামিং টু দ্য নেক্সট স্লাইড। তাহলে নেক্সট স্লাইডে দেখো কি বলছে, যে এবার আমরা দেখব অ্যানিমাল সেলস এবং প্ল্যান্ট সেলের ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে একটু আগে আমরা বললাম কি ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কীভাবে আলাদা। এবার আসবো হচ্ছে আমরা অ্যানিমাল সেলের সাথে একটি মানে প্রাণী কোষের সাথে একটি উদ্ভিদ কোষ কীভাবে আলাদা। বোঝা গেল? আমাদের জেনারেলি মেন পরীক্ষায় কোয়েশ্চেন আসে জেনারেলি অ্যানিমাল সেল এবং প্ল্যান্ট সেলের থেকে, সব থেকে বেশি আসে অ্যানিমাল সেল থেকে মানে প্রাণী কোষ থেকে, তারপরে কিছুটা আসে উদ্ভিদ কোষ থেকে। বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে দেখি আমরা তোমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে অ্যানিমাল সেল এবং প্ল্যান্ট সেল এরা কি, ইউক্যারিওটিক নাকি প্রোক্যারিওটিক? ওকে, এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে হচ্ছে বলবে।
ঠিক আছে, এবার আসছি যে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ কোথায় ডিফারেন্সিয়েট করে বা ডিফারেন্সটা কোথায়, কিভাবে আমরা বুঝবো এটা একটি অ্যানিমাল সেল বা কীভাবে আমরা বুঝবো এটা একটি উদ্ভিদ সেল। বোঝা গেল? তাহলে প্রথম পয়েন্টে কি আসছে যে কোথায় অ্যানিমাল সেল মানে একটি প্রাণী কোষ উদ্ভিদ কোষের তুলনায় ছোট সাইজের হয়। বোঝা গেল? তাহলে তোমার পাশে যদি একটি বট গাছ থাকে, সেই বট গাছে যদি একটি সেল আলাদা করে তুলে আনা হয় এবং তোমার হাতের থেকে বা পায়ের থেকে কোথাও থেকে যদি একটি কোষ তুলে আনা হয়, তাহলে দেখা যাবে যে বট গাছের যে কোষটি সেটি তোমার কোষের থেকে বা স্কিন সেলসের থেকে বড়। বোঝা গেল? তাহলে প্রথম পয়েন্ট কি, যে যে কোনো উদ্ভিদ কোষ যে কোনো প্রাণী কোষের তুলনায় বড় আকৃতির হয়। সেকেন্ড পয়েন্টে আসছি যে নো সেল ওয়াল। সেল ওয়াল বলতে আমরা কি বুঝবো, যে কোষ প্রাচীর। ঠিক আছে, তাহলে প্রাণী কোষের কোনো কোষ প্রাচীর থাকে না, আর উদ্ভিদ কোষের কোষ প্রাচীর বর্তমান। তারপরের পয়েন্টে চলে আসি যে নিউক্লিয়াস ইজ ইন সেন্টার, মানে প্রাণী কোষের একদম একটা ধরো প্রাণী কোষ রয়েছে, সাপোজ আমি দেখাচ্ছি এখানটায়, একটা ধরো সাপোজ এখানে এরকম ওয়েট আ মিনিট, হ্যাঁ দেখো এক মিনিট, হ্যাঁ যেমন কি বলছে যে এইখানে যেমন একটি পয়েন্টটা কি বলছে যে কোনো কোষ প্রাচীর থাকে না, হলো। আচ্ছা, নিউক্লিয়াস ইন সেন্টার, থার্ড পয়েন্টটা হচ্ছে নিউক্লিয়াস ইন সেন্টার। যেমন ধরো এটা ধরো সাপোজ একটা হচ্ছে তোমার প্রাণী কোষ, বোঝা গেল, আর এইটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে কি দেখা যাবে, যদি আমি মাঝখান বরাবর কোনো একটা কিছু দিয়ে এটাকে কাটি, তাহলে এই জায়গাটায় আমি দেখতে পাবো হচ্ছে নিউক্লিয়াস। বোঝা গেল? এই যেমন এখানে ছবিটা রয়েছে যে এখানে কাটা হয়েছে মাঝখান বরাবর, যে এই যে বেগুনি রঙের যে জিনিসটা, এইটা হচ্ছে নিউক্লিয়াস। বোঝা গেল? আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি দেখা যাবে, নিউক্লিয়াস অন ওয়ান সাইড। যেমন ধরো এইটা যতটা ক্লোজ টু সেন্টার রয়েছে, এইখানে কিন্তু এটা কিন্তু একটা সাইডে রয়েছে, তাই তো? তাহলে এই যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যাবে নিউক্লিয়াসটা এইরকম রিজিয়নে, মানে মাঝখান দিয়ে যদি আমি কাটি তাহলে নিউক্লিয়াসটা কাটা পড়বে না। বোঝা গেল? তাহলে থার্ড এবং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নিউক্লিয়াস ইন সেন্টার, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াস অন দ্য সাইড। আর ফোর্থ পয়েন্ট কি বলছে, যে মেনি ভ্যাকুয়ালস প্রেজেন্ট। ওকে, আর একটাই মাত্র ভ্যাকুয়াল থাকে হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। প্রাণী কোষের ক্ষেত্রে অনেক কটা মানে গ্র্যানিউলস থাকে। সাপোজ ধরো এটা একটা প্রাণী কোষ, ঠিক আছে, আর এটা একটা উদ্ভিদ কোষ। এইবার প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে, ছোট্ট ছোট্ট হচ্ছে এরকম ভ্যাকুয়ালস থাকবে। আচ্ছা, ভ্যাকুয়ালসের কাজ কি, ভ্যাকুয়ালস আমাদের না থাকলে কি হতো, ভ্যাকুয়ালস আমাদের বডির বিভিন্ন হচ্ছে তোমার মলিকিউলকে সংগ্রহ করে, মানে মেটাল আয়নস যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই ধরনের যে জিনিসগুলোকে সেগুলোকে স্টোরেজ করে। আর উদ্ভিদের ভ্যাকুয়াল কীরকম হবে, এরকম লার্জ সাইজের একটা ভ্যাকুয়াল হবে। আচ্ছা বলো দেখি আমাকে, যে কেন প্রাণী দেহের স্টোরেজ সিস্টেমটা এত ছোট এবং প্রায় নেই বললেই চলে, অনেক কোষে নেইও বা থাকলেও খুব ছোট সাইজের, আর উদ্ভিদ কোষের কি হয় যে একটাই বড় লার্জ সাইজের ভ্যাকুয়াল থাকে। কেন থাকে, এর একটা সিম্পল লজিক আছে, সেটা হচ্ছে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, তাই তো? আমরা জানি উদ্ভিদ সালোক সংশ্লেষ করে, প্রাণী কি সালোক সংশ্লেষ করে? করে না। তাহলে উদ্ভিদ যেহেতু নিজের খাদ্য নিজেই তৈরি করে, তার জন্য সেই উৎপাদিত খাদ্যটা যেটা ধরো ইউটিলাইজ হলো না বা যেটা আর লাগবে না, সেটাকে ওরা ফেলে দেবে? দেবে না। কারণ কেন ফেলে দেবে না, একটা অনেক কষ্ট করে খাবার তৈরি করেছে, অনেক এটিপি ক্ষরণ হয়েছে খাদ্য তৈরি করার জন্য, তো সেটা যদি ফেলে দেওয়া হয় দ্যাট উইল বি সাচ অ্যান ওয়েস্ট। আর জেনারেলি বডির টেন্ডেন্সি বা উদ্ভিদ কোষ বলো প্রাণী কোষ বলো, তাদের টেন্ডেন্সি এটাই থাকে যে আমরা কোনোভাবেই যে এনার্জি ক্ষয় করে যেটা বানিয়েছি সেটাকে নষ্ট হতে দেবো না, তাই তো? এটা স্বাভাবিক একটা মানে টেন্ডেন্সি প্রত্যেকেরই। তো তাহলে ওরা যখন যে খাদ্যটা তৈরি করলো সেটা সাপোজ এক্সেস হয়ে গেল, তাহলে সেই এক্সেস খাদ্যটা ওরা কোথায় জমা করে রাখবে, ওরা জমা করে রাখবে এই যে ভ্যাকুয়াল নামক যে গহ্বরটা, সেই গহ্বরের মধ্যে। বোঝা গেল? এর মধ্যে জমা করে রাখবে। এবার প্রাণীরা যেহেতু কোনো খাদ্য তৈরি করে না, শুধুমাত্র স্টোরেজ করে, তো তার জন্য মানে আমরা তো বাইরে থেকে খাবার গ্রহণ করি, আমরা কোথায় খাবার তৈরি করি, রান্নাঘরে খাবার তৈরি করি, তাই তো? মানে বিভিন্ন বাইরে থেকে জিনিসপত্র নিয়ে এসে আমরা মানে ফুড প্রসেসিংটা উদ্ভিদের ক্ষেত্রে যেমন পাতায় হয়, আমাদের ফুড প্রসেসিং কোথায় হয়, রান্নাঘরে হয়, তাই তো? তাহলে আমাদের রান্নাঘরে খাবার তৈরি হচ্ছে, উদ্ভিদের ক্ষেত্রে পাতায় খাবার তৈরি হচ্ছে। উদ্ভিদের ক্ষেত্রে ভ্যাকুয়ালের মধ্যে খাবার স্টোরেজ হচ্ছে, আমাদের ক্ষেত্রে কোথায় খাবার স্টোরেজ হচ্ছে, এক্সেস ফ্রিজে, তাই তো? তাহলে আমাদের বিভিন্ন বাইরে থেকেই সিস্টেম রয়েছে যেখানে আমরা খাবার উৎপন্নও করতে পারি এবং স্টোরও করতে পারি। তার জন্য আমাদের শরীরের যে অভ্যন্তরীণ কোষ রয়েছে তাদের দরকার পড়ে না নিজেদের কোষের মধ্যে খাবার সংগ্রহ করার। সেই কারণেই আমাদের ভ্যাকুয়ালগুলো অনেক সংখ্যায় বেশি থাকে, এবং মানে সংখ্যায় বেশি বলতে 3-4টে এরকম থাকে পার সেল, এবং সংখ্যায় অত্যন্ত মানে এবং সাইজে অত্যন্ত ছোট হয়।
বোঝা গেল? যেহেতু আমাদের খুব বেশি পরিমাণে স্টোরেজ করতে হয় না। এবার আমরা ধরো এরকম কোনো মানে খুবই লেস অ্যাবান্ডেন্ট কোনো একটা মলিকিউল আমরা কনজিউম করলাম, সাপোজ কোনো হেভি মেটাল আমরা কনজিউম করলাম যেটা আমরা খুব জেনারেলি, যেমন ধরো সেলেনিয়াম এমন একটা জিনিস যেটা আমরা খুব বেশি পরিমাণে জেনারেলি আমাদের ডেলি ডায়েটে পাই না। তো সেলেনিয়াম যখন আমরা খাবো তখন বডি সেটাকে স্টোর করে রাখবে। বা যেমন ডেলি বেসিসে আমরা যেগুলো পাই, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা ক্যালসিয়াম ইটিসি, এই জিনিসগুলো বডি আবার স্টোর করবে না, মানে এই জিনিসগুলো আমরাই বাইরে স্টোর করে কনজিউম করছি যেহেতু ডেলি বেসিসে, সেগুলো স্টোর করবে না। খুব রেয়ারলি আমরা যে ধরনের মেটাল আয়ন্সগুলো কনজিউম করি সেগুলোকেই অনলি স্টোর করবে। আর উদ্ভিদের ক্ষেত্রে কী হবে, যা রান্না করবে টোটাল ব্যাপারটা ওরা কোষের মধ্যে স্টোর করে রেখে দেবে। বোঝা গেল? তারপরের পয়েন্টে আসছি যে ক্যান নট সিনথেসাইজ নিউট্রিয়েন্টস, মানে প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে, প্রাণী কোষ কখনোই নিউট্রিয়েন্টকে সিনথেসাইজ করা বা তৈরি করতে পারবে না নিজের শরীরের মধ্যে, কারণ আমরা নিজেরা খাবার তৈরি করি না। তাহলে অটোমেটিক্যালি আমাদের বডির মধ্যে ক্যালসিয়াম উৎপন্ন হয়ে যাবে না বা ম্যাগনেসিয়াম উৎপন্ন হয়ে যাবে না। আমাদেরকে অলওয়েজ কী করতে হবে, বাইরে থেকে ক্যালসিয়াম সোর্সের কোনো কিছু খেতে হবে, ম্যাগনেসিয়াম কন্টেইনিং কোনো কিছু খেতে হবে, তবেই আমরা বাইরে থেকে জিনিসটাকে সোর্স করব, মানে সোর্সড বাইরে থেকে আমরা সেটাকে খেয়ে আমাদের বডিরই যে চাহিদা সেটাকে পরিপূর্ণ করব। কখনোই আমাদের বডির ভেতরে অটোমেটিকভাবে এই ক্যালসিয়াম উৎপন্ন হয়ে যাবে না, পটাশিয়াম উৎপন্ন হয়ে যাবে না, ম্যাগনেসিয়াম উৎপন্ন হয়ে যাবে না। বোঝা গেল? কিন্তু সাইমালটেনিয়াসলি প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কী হবে, ওদের বডির মধ্যে এগুলো তৈরি হবে কিছু পরিমাণে। বোঝা গেল? ওরা হচ্ছে জলের মাধ্যমে বিভিন্ন জিনিস মূল দিয়ে শোষণ করে নিজের বডির মধ্যে তো আনেই, তাছাড়াও ওদের বডির মধ্যে অটোমেটিক্যালি ওদের যা যা রিকোয়ার্ড মলিকিউলস রয়েছে সেই রিকোয়ার্ড মলিকিউলসগুলো তৈরি হয়ে যায়। বোঝা গেল? আরেকটা সুপার ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে কোয়েশ্চেন আসে, লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে প্লাজমোডেজমাটা কাদের থাকে। এখানে কি বলছে যে অ্যানিমাল সেলসের মধ্যে কোনো প্লাজমোডেজমাটা থাকে না, আর অল দ্য প্ল্যান্ট সেলস কন্টেন্স প্লাজমোডেজমাটা। নাও হোয়াট ইজ প্লাজমোডেজমাটা? প্লাজমোডেজমাটা বেসিক্যালি ধরো তোমাদের দেখাচ্ছি, যেমন এটা একটা সাপোজ উদ্ভিদ কোষ, ওকে, তার সংলগ্ন আরেকটা উদ্ভিদ কোষ হচ্ছে এটা। বোঝা গেল? এটা সেল এ, এটা হচ্ছে সেল বি। এইবার এই যে দুটো পাশাপাশি কোষ রয়েছে এরা নিজেদের মধ্যে ইন্টারাকশনটা কিভাবে করবে, সেই যে গেটওয়েটা, সেই গেটওয়েটাকে আমরা বলবো হচ্ছে প্লাজমোডেজমাটা। মানে এইখানটায় কি হবে, একটা এরকম রাস্তা তৈরি হবে। ওকে, এই যে রাস্তাটা তৈরি হলো, এই রাস্তাটা, দাঁড়াও এক মিনিট, করে আঁকি একটু বড় করে। সাপোজ এই একটা কোষ, আর তার পাশে এই আরেকটা কোষ। ওকে, এইবার এদের মধ্যে হচ্ছে থাকে একটা রাস্তা, যেই রাস্তাটা দিয়ে হচ্ছে এই একটা কোষ আরেকটা কোষের সাথে ইন্টারাক্ট করে। বোঝা গেল? এই রাস্তাটাকে আমরা বলবো হচ্ছে প্লাজমোডেজমাটা। এই রাস্তাটার মধ্যে দিয়ে এখান থেকে বিভিন্ন, ধরো আমার এই কোষে হচ্ছে ভ্যাকুওলের মধ্যে ক্যালসিয়াম মলিকিউলস রয়েছে। ওকে, এই ক্যালসিয়াম মলিকিউলটাকে আমি পরবর্তী কোষে পাঠাবো কী করে? আমরা কি জানি যে পুরোটাই একটা পরিবহন ব্যবস্থা, তাই তো। মূল থেকে জল হচ্ছে উদ্ভিদ কোষ, যেহেতু প্লাজমোডেজমাটা উদ্ভিদে থাকে তাই জন্য আমি উদ্ভিদের উদাহরণ দিচ্ছি। মূল থেকে জল শোষণ করার পর উদ্ভিদ কোষ কী করবে, উদ্ভিদ কোষ সেই জলটাকে নিয়ে বিভিন্ন জায়গায় জাইলেম ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে পরিবহন করার মাধ্যমে পাতায় পাঠাবে, বিভিন্ন ফুলে মুকুলে বিভিন্ন জায়গায় পাঠাবে। তাহলে পুরোটাই একটা পরিবহন ব্যবস্থা। তাহলে কোষগুলোর মেন ফান্ডামেন্টাল ব্যাপারটা কি, আমার কাছে যে জিনিসটা রয়েছে সেটা আমি পরবর্তী আমার পাশে যে বন্ধুটি দাঁড়িয়ে আছে তাকে আমি পাস করব, সে আবার সেটাকে তার পরবর্তী বন্ধুর মধ্যে পাস করবে। এইভাবে পাস করার মধ্যে দিয়ে 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 ধীরে ধীরে উদ্ভিদে একদম মাটির তলা থেকে যা যা মিনারেলস বলো, ওয়াটার বলো, সেটা ফাইনালি পাতায় পৌঁছে যাবে, তাই তো। এটাই মাধ্যম। তাহলে এই মাধ্যমটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে এই মিডিয়াটা। তাহলে এই মিডিয়াটা কি, এই মিডিয়াটা হচ্ছে একটা চ্যানেল। এই চ্যানেলটার মধ্যে দিয়ে এই এ কোষে প্রেজেন্ট যে ক্যালসিয়াম সেটা চলে যায় হচ্ছে বি কোষের মধ্যে। এবং শুধু ক্যালসিয়াম না, বিভিন্ন ওয়াটারি ফ্লুইড
বা বিভিন্ন তোমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন আয়ন্স সমস্ত কিছু ট্রান্সফার হয় একটা কোষ থেকে পরবর্তী কোষে প্লাজমোডেসমাটার মাধ্যমে। তাহলে এবার তুমি আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে ম্যাম তাহলে অ্যানিমাল কোষের মধ্যে কী হয়, কারণ অ্যানিমালদের তো প্লাজমোডেসমাটা থাকে না, তাহলে কি অ্যানিমাল কোষরা নিজেদের মধ্যে ফ্লুইড এক্সচেঞ্জ করে না? অবশ্যই করে, কিন্তু অ্যানিমালের সিস্টেমটা আরও কমপ্লিকেটেড এবং অন্যরকম একটা সিস্টেম। অ্যানিমালদের কোষের ক্ষেত্রে জেনারেলি মাঝখানে বিভিন্ন চ্যানেলস থাকে, গেটওয়েজ থাকে, বিভিন্ন মানে স্টেপ বাই স্টেপ অনেক চ্যানেলস থাকে, সেই চ্যানেলগুলো ওপেন হয়, ক্লোজ হয়, কখনো কোনোটা মানে দুটো একসাথে ওপেন থাকে, দুটো একসাথে ক্লোজ থাকে, মানে পটাশিয়াম গেটওয়ে থাকে, অনেক অনেক গেটের মাধ্যমে উদ্ভিদ দেহের ক্ষেত্রেও হচ্ছে একটা কোষের ভেতরে যা যা থাকে সেটা পরবর্তী কোষে ট্রান্সফার হয়। কিন্তু জাস্ট উদ্ভিদ কোষের এই যে ট্রান্সফারেশন প্রসেসটা বা ট্রান্সফারের যে মাধ্যমটা তাকে আমরা প্লাজমোডেসমাটা বলি না, বোঝা গেল? শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রেই যে ট্রান্সফারের মাধ্যম তাকে আমরা বলবো প্লাজমোডেসমাটা, আর প্রাণী কোষের যে ট্রান্সফারের মাধ্যম তাকে আমরা বলবো বিভিন্ন আয়ন চ্যানেলস। ওকে, বোঝা গেল?